জীবনের সবচেয়ে বড় আফসোস হলো আমার যা করা উচিত ছিল কিন্তু আমি তা করিনি। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। ফলে 2022 সালে তোমরা যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষার প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হচ্ছে। ফলে তোমাদের জন্য থাকবে এখন থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলির উপর নিয়মিত ক্লাস। এবং তোমরা যারা দর্শনটাকে ভালো করে রপ্ত করতে চাও এবং শিখতে চাও, তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। ফলে তোমরা যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো তো নিয়মিত তোমরা ক্লাস পাবে। তো আজকে এখানে একজন ছাত্রের দেওয়া বিবর্তনের আবর্তন নিয়ে কিছু প্রশ্নের সমাধান আমি রাখছি। এর পরের ক্লাস থেকে তোমরা নিয়মিত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো পাবে। তো দেখো, আজকের সমস্যার সমাধান করবো ভাবে বিবর্তনের আবর্তন করো। প্রথম বলছে যে একমাত্র অসৎ ব্যক্তিরাই ভয় পায়, এটি হচ্ছে আমাদের প্রথম বচন। একমাত্র অসৎ ব্যক্তিরাই ভয় পায়, এটাকে আমাদের বিবর্তনের আবর্তন করতে হবে। তাহলে প্রথমে আমাদের বচনটা করে নিতে হবে। একমাত্র যেহেতু আছে এই জন্য উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে আমাকে এ বচন করতে হবে, এটা এ বচন হবে। তাহলে একমাত্র অসৎ ব্যক্তিরাই ভয় পায়, সকল ভয় পাওয়া ব্যক্তি হয় অসৎ। তাহলে আমাদের বচনটা হয়ে গেল। এবারে এটাকে আমাদের প্রথম বিবর্তন করতে বলছে। তাহলে এ বচনের বিবর্তন করতে বলছে, বিবর্ত। তাহলে এ বচনের বিবর্ত তোমরা জানো, এ বচনের বিবর্ত ই বচন কোনো ভয় পাওয়া ব্যক্তি নয় সৎ। উদ্দেশ্য পদ যা আছে তাই থাকে, বিধেয় পদের বিরুদ্ধ পদ, তাই অসদের বিরুদ্ধ পদ হচ্ছে সৎ। এবারে আমাকে এই বচনটার আবর্তন করতে হবে। তোমরা জানো ই বচনের আবর্তন ই বচন, আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। তাহলে কোনো সৎ নয় ভয় পাওয়া ব্যক্তি। তাহলে আমাদের প্রথম বচনটা সলভ হয়ে গেল এইভাবে যে সকল ভয় পাওয়া ব্যক্তি হয় অসৎ, কোনো ভয় পাওয়া ব্যক্তি নয় সৎ, কোনো সৎ নয় ভয় পাওয়া ব্যক্তি। মানে উদ্দেশ্য বিধেয় মানে চেঞ্জ হয়ে গেল যেহেতু এটা আবর্তন। আর বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ যা ছিল এখানেও তাই রয়েছে, শুধুমাত্র এটা বিরুদ্ধ পদ এই অটা উঠে গেছে এখানে। এই হচ্ছে আমাদের বিবর্তনের আবর্তন। প্রথম বচনটি শেষ। এবারে আমরা দ্বিতীয় বচন করব। বলছে যে একটি ছাড়া সব ধাতু কঠিন, একটি ছাড়া সব ধাতু কঠিন। এখানে দেখো এটা হবে আই বচন, একটি ছাড়া সব ধাতু কঠিন। তাহলে আই বচন লিখে আমরা লিখতে পারি কোন কোন ধাতু হয় কঠিন। কিন্তু বলছে যে একটি ছাড়া সব ধাতু কঠিন, আই বচন কোন কোন ধাতু হয় কঠিন। এখন এইটাকে বিবর্তন করতে হবে। বিবর্তন মানে হচ্ছে এটার বিবর্ত ও বচন, কোন কোন ধাতু নয় অকঠিন, কারণ এটার বিরুদ্ধ পদ। তাহলে আমাদের বিবর্তন হয়ে গেল। এবারে এইটাকে আমরা আবর্তন করবো, তাই তো? তাহলে দেখো ও বচনের আবর্তন সম্ভব নয়, ও বচনের আবর্তন সম্ভব নয়, কাজে এটা এই পর্যন্ত করলেই আমাদের এটা সলভ হয়ে গেল যে একটি ছাড়া সব ধাতু কঠিন। এখানে প্রথমে আই বচন করলাম, কোন কোন ধাতু হয় কঠিন। এবারে এটাকে বিবর্তন ও বচন, তাহলে উদ্দেশ্য পদ যা আছে তাই থাকে, বিধেয় পদের সামনে একটা অযুক্ত হয় অর্থাৎ বিরুদ্ধ পদ হয়, এটা হচ্ছে আমাদের বিবর্তন। এবারে এটাকে আবর্তন করতে যখনই গেলাম তখন দেখলাম যে ও বচনের আবর্তন সম্ভব নয়। এবারে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। এবারে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে
কোনো কিছুই যুগপদ উত্তেজক ও নিরাপদ নয়, দেখো কোনো কিছুই নয়, এটা ই বচন হবে। কোনো উত্তেজক বস্তু, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ। তাহলে দেখো এটাকে আমরা বচন করে নিলাম, বচন করার পর এটাকে আমরা বিবর্তন করব। তাহলে এটার বিবর্তন বচন হচ্ছে এ বচন, সকল উত্তেজক বস্তু হয় অনিরাপদ। তার মানে আমাদের এ বচনের বিবর্ত এ বচন, ই বচনের বিবর্ত এ বচন, সকল উত্তেজক বস্তু, কারণ হচ্ছে উদ্দেশ্য পদ যা আছে তাই থাকে, বিধেয় পদের সামনে একটি অব্যবহার করতে হয়, অব্যবহার করলে বিরুদ্ধ পদ হলো। এবারে আমাকে এটাকে আবর্তন করতে হবে, বিবর্তের আবর্ত বলছে, বিবর্তনের আবর্ত, তাই এ বচনের আবর্তন আই বচন, কোন কোন অনিরাপদ, এটা চলে আসবে এখানে, উদ্দেশ্যটা বিধেয় পদে যাবে, অনিরাপদ, অনিরাপদ হয় উত্তেজক বস্তু। তার মানে এইটাকে আমরা যখন আবর্তন করব তখন উদ্দেশ্য বিধেয়টা চেঞ্জ হলো, উদ্দেশ্য অনিরাপদ বস্তু, অনিরাপদ, আর হচ্ছে উদ্দেশ্য পদ হচ্ছে উত্তেজক বস্তু, এটা চলে গেল বিধেয় পদে। এই হচ্ছে আমাদের পরের প্রশ্নটার সমাধান। তাহলে দেখো এবারে আমরা পরের প্রশ্ন যাব। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, এটি এ বচন হবে। যেহেতু রবীন্দ্রনাথ নাম পদ তাই সকল আমরা ব্যবহার করব না, রবীন্দ্রনাথ হয় নোবেল জয়ী, রবীন্দ্রনাথ নোবেল, রবীন্দ্রনাথ হয় নোবেল জয়ী, এরকম লিখতে পারি, বা নোবেল পুরস্কার পেয়েছে এরকম লেখা যায়। এবারে এইটাকে আমাদের বিবর্তন করতে হবে, বিবর্তন, এ বচনের বিবর্তন ই বচন, ই বচনে কি হয়, এখানে নাম পদ, এই জন্য আমরা কোনোটা বসাবো না, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ নয় নোবেল জয়ী। তাহলে দেখো উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদেই আছে, বিধেয় পদের বিরুদ্ধ পদ অনোবেল জয়ী। এবার এটাকে আমরা আবর্তন করতে চাই, ই বচনের আবর্তন ই বচন, তাহলে এবার লিখতে পারি আমরা, আবর্তন চেঞ্জ হবে, কোন অনোবেল জয়ী, অনোবেল জয়ী নয় রবীন্দ্রনাথ। তাহলে দেখো এটাকে আমরা প্রথমে বচন করে নিলাম, বচন করে বিবর্তন করলাম, এই বচনের বিবর্তন ই বচন, উদ্দেশ্য পদ যা আছে তাই, বিরুদ্ধ পদ এখানে বসিয়েছি। এবারে ই বচনের আবর্ত করলাম এখানে, এটা আবর্ত বচন, তাহলে ই বচনের আবর্ত আমরা জানি ই বচনই হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, এই অনোবেল জয়ীটা এখানে চলে আসলো, রবীন্দ্রনাথ এখানে চলে গেল। তাই এখানে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল। এবারে আমরা পরের প্রশ্ন যাব। কিছু ছাত্র অসৎ উপায় অবলম্বন করে, কিছু ছাত্র অসৎ উপায় অবলম্বন করে, তো কিছু আছে বাক্যটির সদার্থক কাজে এটি আই বচন হবে। এবারে দেখো আই বচন লিখে আমরা কি লিখবো, এইটা কত নম্বর, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। কিছু ছাত্র অসৎ উপায় অবলম্বন করে, আই বচন, কোন কোন ছাত্র হয় অসৎ উপায় অবলম্বনকারী। বচন হয়ে গেল। আই বচনের বিবর্ত কি, আই বচনের বিবর্ত হচ্ছে ও বচন। তাহলে ও বচন, ও বচনের ক্ষেত্রে কি করব আমরা, কোন কোন
ছাত্র নয় সৎ উপায় অবলম্বনকারী। কারণ এখানে এই অসদের বিরুদ্ধ পদ সৎ হয়েছে, সৎ উপায় অবলম্বনকারী ও বচন। এবারে ও বচনের আবর্তন সম্ভব নয়, এটা আমরা লিখব কোণে, আবর্তন সম্ভব নয়। বিবর্তনের আবর্তন করতে বলছে, ও বচনের আবর্তন সম্ভব নয়। এবারে আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন বলছে চকচক করে এমন সকল বস্তু শোনা হয়। চকচক করে এমন সকল বস্তু শোনা হয়। তাহলে সকল আছে, বাক্যটি হ্যাবাচক, কাজে এ বচন। সকল চকচকে বস্তু হয় শোনা, এ বচন হলো। এবারে এটাকে আমরা যদি বিবর্তন করতে চাই, ই বচন কোন চকচকে বস্তু নয় অশোনা। তাহলে এটাকে আমরা যদি আবর্তন করতে চাই, ই বচনের আবর্তন ই বচন হবে। এবারে কি লিখতে পারি, কোন অশোনা নয় চকচকে বস্তু। এ বচনের বিবর্তন ই বচন কোন চকচকে বস্তু নয় অশোনা, এটার আবর্তন কোন অশোনা নয় চকচকে বস্তু। এই হচ্ছে পরেরটা 6 নম্বর। এবারে 7 নম্বর গেল, এটা 7 নম্বর প্রশ্ন। এটা বলছে শিক্ষকরা কখনোই মিথ্যে কথা বলে না। শিক্ষকরা কখনোই মিথ্যে কথা বলে না, এটি ই বচন হবে। কোন শিক্ষক নয়, কোন শিক্ষক নয় মিথ্যেবাদী, ই বচন। ই বচনের বিবর্তন এ বচন। সকল শিক্ষক হয় অমিথ্যেবাদী, সকল শিক্ষক হয় অমিথ্যেবাদী। এবারে এইটাকে যদি আমরা আবর্তন করতে চাই, তাহলে এ বচনের আবর্তন আই বচন। কোন কোন অমিথ্যেবাদী হয় শিক্ষক। দেখো এ বচনের আবর্তন কোন কোন অমিথ্যেবাদী হয় শিক্ষক, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ। এবারে আমরা পরেরটা যাব, কেবলমাত্র ছাত্ররাই উপস্থিত। কেবলমাত্র ছাত্ররাই উপস্থিত, তাহলে কেবলমাত্র একমাত্র আছে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে আমরা এই বচন করব। কেবলমাত্র বলছে কেবলমাত্র ছাত্ররাই উপস্থিত, এখানে এ বচন সকল উপস্থিত ব্যক্তি হয় ছাত্র। বচন হয়ে গেছে। এবারে এটাকে আমরা বিবর্তন করব। বিবর্তন ই বচন কোন উপস্থিত ব্যক্তি নয় অছাত্র। এটাকে এবারে আবর্তন করব, ই বচনের আবর্তন ই বচন কোন অছাত্র নয় উপস্থিত ব্যক্তি। এবারে আমরা পরেরটাতে চলে যাব। কোন ছাত্র নাটকে অংশগ্রহণ করতে পারবে না। কোন ছাত্র নাটকে অংশগ্রহণ করতে পারবে না, এটি ই বচন। কোন ছাত্র নয় নাটকে অংশগ্রহণকারী। তাহলে ই বচনের বিবর্তন করলে এ বচন। এ বচন করব এবারে সকল ছাত্র
হয় নাটকে অংশগ্রহণকারী। এবারে এই বচনের আবর্তন আই বচন কোন কোন নাটকে অংশগ্রহণকারী হয় ছাত্র। তাহলে এবারে এটা আমাদের হয়ে গেল। এবারে হচ্ছে কেবলমাত্র ছাত্ররাই মাঠে প্রবেশ করতে পারে, একই রকম কেবলমাত্র ছাত্ররাই মাঠে প্রবেশ করতে পারে, এটা এই বচন। সকল মাঠে প্রবেশকারী হয় ছাত্র। বিবর্তন ই বচন। কোন মাঠে প্রবেশকারী নয় অছাত্র। বিবর্তন হলো। এবারে আবর্তন আবার ই বচনের আবর্তন ই বচন। কোন ছাত্র নয় মাঠে, আবর্তন মাঠে প্রবেশকারী, এখানে অছাত্র আছে কাজে এখানে অছাত্র হবে। কোন অছাত্র নয় মাঠে প্রবেশকারী। তাহলে এটা হলো। এবারে আমরা পরেরটাতে যাব। পরে বলছে অমনোযোগী ছাত্ররাই শুধু অকৃতকার্য। অমনোযোগী ছাত্ররাই শুধুমাত্র কৃতকার্য। এখানে দেখো শুধুটা মাঝখানে থাকাতে উদ্দেশ্য বিধি চেঞ্জ হবে না, কাজেই এখানে এ বচন হবে। সকল অমনোযোগী ছাত্র হয় অকৃতকার্য। অকৃতকার্য। তাহলে এটাকে বিবর্তন করলে ই বচন। কোন অমনোযোগী ছাত্র নয় অকৃতকার্য। এবারে কৃতকার্য হয়ে যাবে। এবার এটাকে আবর্তন করলে ই বচন। কোন অমনোযোগী ছাত্র নয়, সরি ভুল লিখলাম, কোন কৃতকার্য ব্যক্তি নয়, কোন কৃতকার্য ব্যক্তি নয় অমনোযোগী ছাত্র। অমনোযোগী ছাত্র একটু বুঝে নিও, লেখাটা স্পষ্ট হচ্ছে না। এবারে আমাদের শেষ প্রশ্ন, আগুন দহন করে। এটা হচ্ছে আমাদের বাক্য, আগুন দহন করে। তাহলে আগুন দহন করে, এটি হচ্ছে এ বচন। তাহলে আগুন হয় দহনকারী বস্তু, এটা এ বচন হলো। এবারে এর বিবর্তন হচ্ছে ই বচন। ই বচন আগুন নয় অদহনকারী বস্তু। আগুন নয় অদহনকারী বস্তু। এবার এটাকে আবর্তন করতে চাইলে ই বচন, ই বচনের আবর্তন ই বচন। তাহলে লিখব কোন অদহনকারী
বস্তু নয় আগুন। তো এই ছিল আজকে যে প্রশ্নগুলি, তার সমাধান আমরা এর পরবর্তী দিনে প্রথম থেকে দর্শনের ক্লাসগুলি এবং অন্যান্য সাবজেক্ট যে আছে সেই সাবজেক্টগুলির নিয়মিত ক্লাস থাকবেই। তো আজকে এ পর্যন্তই থাকলো, কেমন?